যে দেশের মানুষের পেটের ভাত নাই, পরনের কাপড় নাই, যে দেশের 28 লক্ষ মানুষ সাথে না খেয়ে ঘুমায়, যে দেশের 60 লক্ষ মানুষ বাড়ি ঘর ছাড়া, মাথার উপরে ছাউনি ছাড়া ঘুমায়, সেই দেশে এই সব ছেলেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য আমার দেশের সমস্ত রাষ্ট্রযন্ত্রকে আপনারা ব্যবহার করছেন। ইতিহাস কিন্তু একদিন আপনাদেরকে জিজ্ঞাসা করব, কেন করছিলেন আপনারা? এইসব দুর্বৃত্তায়ন করার জন্য প্রত্যেক দিন একটা বক্তৃতা করে, একটা দুষ্ট প্রকৃতির ছেলেরা বক্তৃতা করে আগুন লাগাচ্ছে দেশে। এইভাবে রাজনীতি হয়? কাজে আমি মনে করি সরকারের এই দলটাকে, এরা যদি দল করতে হয় বাপের বেটা হইলে একা একা যা। দর্শক সালাম, শুভেচ্ছা হলো। আপনারা জানেন উত্তরায় ভয়াবহতম একটি দুর্ঘটনা ঘটেছে। একটি বিমান আছড়ে পড়লো মাইলস্টোন স্কুলের উপরে। এখন পর্যন্ত অফিসিয়ালি সরকারিভাবে 30-31 জনের মৃত্যুর খবর, কিন্তু সত্যিকারের মৃত্যুর সংখ্যা কত এই নিয়ে সরকারি দায়িত্বশীল মানুষজন বলছেন যে এটা জানাতে সময় লাগবে। এর মধ্যে দিয়ে বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাচ্ছে। সরকারের পক্ষ থেকে, বিশেষ করে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আর্থিক সহায়তা দিয়ে তিনি অফিসিয়ালি তার ফেসবুক পোস্ট দিয়েছেন, আবার আধা ঘন্টার মধ্যে সেটি তুলেও নিয়েছেন। সরকারের উপদেষ্টারা গিয়ে ক্ষোভের মুখে পড়ছেন, তারা একরকম পেছনের দরজা দিয়ে স্কুল থেকে চলে আসছেন। সচিবালয়ে ঘটেছে অনাকাঙ্ক্ষিত ঘটনা, প্রায় 30-35 জন ছাত্র আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। আমাদের সঙ্গে আজকে উপস্থিত আছেন দেশের বরেণ্য ব্যক্তিত্ব এবং প্রবীণ রাজনীতিবিদ, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা। আমি আমাদের পূর্ণিয়ার খোঁজ এবং পূর্ণিয়ার ভিউ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি অ্যাডভোকেট ফজলুর রহমান। আমি প্রথমেই নিশ্চয়ই এই শোকের মাঝে আমরা পলিটিক্যাল আলোচনা চলছে, এর মধ্যে ঐক্যমত্য কমিশন করছে, কিন্তু এই যে বিষয়গুলো আমরা দেখেছি বাংলাদেশে এর আগে পলিটিক্যাল গভর্নমেন্ট গুলো, বিএনপি, আওয়ামী লীগ, তারা প্রচুর প্রাকৃতিক দুর্যোগ সামলেছে, ঘূর্ণিঝড়, সড়ক দুর্ঘটনা, লঞ্চ দুর্ঘটনা, কোভিড। কিন্তু এবার কি ম্যানেজমেন্টটা একটু ঠিক গোছানো হচ্ছে না এরকম কিছু? এবং এই যে টুকিটাকি ঘটনা ঘটছে, মাঝকে সারা শহর একটা উত্তপ্ত পরিস্থিতি। জনাব অ্যাডভোকেট ফজলুর রহমান, আপনি কিভাবে দেখছেন এই দুর্যোগকালীন সময়টা? আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের যারা শোকাহত মানুষ এই দুর্ভাগ্যজনক দুর্ঘটনার কারণে, তাদের প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম। দেখেন, আমি এই জিনিসটাকে দেখছি, এখানে এই দেশে কোনো, আমি বারবার বলি আপনাদের সঙ্গে কথা বলার সময়, এই দেশে কোনো সরকার আছে এটা বোঝা যায় না। সরকার যদি যারা আছে তাদের কোনো মন আছে, তাদের কোনো বিবেক আছে, তাদের কোনো চেতনার স্তর আছে, অথবা তাদের কোনো দায়িত্ববোধ আছে, কিছুই বুঝে যায় না। এদের রিয়াকশন, রিপারকেশন কোনো কিছুই নাই। এদেরকে আমার কাছে জড় পদার্থই মনে হয়। তাই আমার কাছে খুব ক্লিয়ারলি একটা জিনিস প্রতিভাত হয়েছে, যে এই যে শিশুরা চলে গেল পৃথিবী থেকে, আমি তাদের আত্মার মাগফিরাত কেন কামনা করব? কারণ এরা তো কোনো পাপই করে না, এত নিষ্পাপ শিশু। আল্লাহ তো তাদেরকে বেহেশতে নিবেই। তারা তো পাপ করা, পাপ পুণ্য কিছুই বুঝতে পারলো না নিষ্পাপ শিশুরা। এত বড় একটা দুর্ঘটনা, গত রাতে আমি ঘুমাতে পারিনি। আমার কাছে সবসময় দুঃস্বপ্নের মতো একটা শিশু মারা যাচ্ছে এইভাবে। তো জানলো না, শুনলো না, বুঝলো না, কোনো ধরনের সিগন্যাল পেল না, এইভাবে মারা গেল। আল্লাহ নিয়ে গেল। আবার তার মৃত্যুকে নিয়ে বা তাদের মৃত্যুকে নিয়ে আবার এই শুরু হয়েছে, লীলা খেলা শুরু হয়েছে। ইউনূস সাহেবের সরকারের ছেলে বোলানো খেলা শুরু হয়েছে। প্রথম বললো 1 জন, পরে বললো 60 জন, পরে বললো এখন বলে 22 জন, এরপরে 27 জন। কিন্তু আমি যা শুনলাম, এই স্কুলের ছেলেরাই, তারা তো মিথ্যা কথা বলার কথা না, কেউ 8-এ পড়ে, কেউ 9-এ পড়ে, ছেলেরা বলতেছে যে কমপক্ষে 140 জন থেকে 200 এখানে নিহত হয়েছে, মারা গিয়েছে। এটা লুকোচুরি করার তো কোনো ব্যাপার নাই, সুস্পষ্ট ভাবে বললেই পারে যে জিনিসটা এরকম। একটা সরকার কেন এই ধরনের লুকোচুরি করে? একটা পলাতক, পলায়ন পর মনোভাবের পরিচয় দিচ্ছে এই সরকার। তারপরে এইটাকে নিয়ে আজকে সারা বাংলাদেশে যা ঘটলো এবং ঘটছে, আমি দেখলাম সচিবালয় পর্যন্ত আমাদের ছাত্ররা দখল করতে, দখল কি বলবো, ঢুকে গেল তারা শয়ে শয়ে।
আর তাদেরকে যেভাবে নিষ্ঠুরভাবে নির্দয়ভাবে পিটানো হলো, এটা আমার কাছে কোনো সময় ভালো লাগতো না। আজকে তো করে ঘৃণা লেগেছে আমার কাছে। সন্তানদেরকে এইভাবে পিটাতে, এইরকম গরু পিটা করতে হবে কেন? পুলিশের কি আর কোন ধরনের কাজ নাই? এরা কি 5ই আগস্টের ঘটনা থেকে পুলিশ কেন শিক্ষা নিল না? তারা যেভাবে আজকে যা করলো, এটা তো আমার কাছে খুবই দুর্ভাগ্যজনক মনে হয়েছে। দেশটাই কোন দিকে যাচ্ছে বুঝতে পারতেছে। এবং এই কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের সেনাবাহিনী যারা সার্বভৌমত্বের প্রতীক, তাদেরকে ধীরে ধীরে এমন ভাবে বিতর্কিত করা হচ্ছে। এরা যদি বিতর্কিত হয়ে যায়, তাহলে দেশের সার্বভৌমত্ব প্রশ্নের সম্মুখীন হবে। এই যে শুরু হয়েছে গণহত্যার কাজ, ওই মানে ওর থেকে গোপালগঞ্জ থেকে গণহত্যার মতো একটা কাজ শুরু হয়েছে। এইগুলো আস্তে আস্তে মিলিটারি গায়েও লাগতেছে, তাদের শরীরকেও আস্তে আস্তে কালো করে দিবে। যেটা আমি চাই না, আমরা চাই না। মিলিটারির ব্যাপারটা আরো বেশি সুশৃঙ্খল হওয়া, ডিসিপ্লিন হওয়া, এবং তাদের চরিত্রের সঙ্গে, আর্মির চরিত্রের সঙ্গে মিলে এই ধরনের কাজ তাদের করা উচিত, আমি এটা মনে করি। কিন্তু এই দেশে যা ঘটলো আজকে, সারাদিন হাজারে হাজারে, কালকে আবার প্রোগ্রাম, দেশ যাবে কোথায় বুঝি না। এরপরে এদের তো লজ্জা নাই, নির্লজ্জ। ওই যে দেখলাম 2জন উপদেষ্টা, 3জন উপদেষ্টা, কেউ চোরের মতো পালাইতেছে, কেউ গেরার মধ্যে পড়ে অসহায় অবস্থায়। মানে একটা বিশ্রী ব্যাপার চলছে দেশে, বিশ্রী, যেটা আমরা আশা করি নাই। আমরা মনে করেছিলাম 5ই আগস্টের পরে এই দেশের পরিবর্তন হবে, কিন্তু 5ই আগস্টের পরে যা হচ্ছে, গত 54 বছর এই দেশে তা হয়নি। 5ই আগস্টের পরে যা হচ্ছে, গত 54 বছর মানুষ খারাপ দেখেছে অনেক, কিন্তু এর চেয়ে বেশি এই যে নির্লিপ্ত, অসহায়, এই যে সরকারের দায়িত্বহীনতা, এটার কোনো উত্তর নাই। এই ধরনের কোন সরকার আছে পৃথিবীতে, এটা আমার জানা নাই, এটা আমার মনে হয়। যে আমি আপনার প্রশ্নের উত্তরে এই কথাটাই বলবো, আল্লাহ দেশকে রক্ষা করুক। এই সরকার পারছে না, এই সরকারের আমি মনে করি তার বলা উচিত, ইয়েস, এনাফ ইজ এনাফ, উই ডু হিয়ার বাই অফ ফ্রম দিস পজিশন। আমি ভিন্ন আরেকটি প্রশ্নে যেতে চাই। আমরা নিশ্চয়ই চাই যে বিমান দুর্ঘটনায় যা হচ্ছে, সবার ফার্স্ট প্রায়োরিটি যে আহত যারা আছেন তাদেরকে সঠিক চিকিৎসার ক্ষতিপূরণের ব্যবস্থা করা। কিন্তু নতুন আহত আরো সংখ্যা বেড়ে গেল এই সচিবালয়ের ঘটনায়। আমরা এগুলো নিশ্চয়ই সুষ্ঠু সমাধান চাই, তারপরও নিশ্চয়ই সরকার যথাযথ ব্যবস্থা নিবে, সেই প্রত্যাশাই থাকলো সরকার যেহেতু দেশে একটা আছে। আমি ভিন্ন একটি প্রশ্নে যেতে চাই। রাজনীতির ইস্যুতে এই চলতি সপ্তাহে সরকার কিন্তু এখনো সংস্কারের কাজ করছে, তারা সনদ জুলাই করতে চায়, ঠিক আছে। কিন্তু এই গত এক সপ্তাহে রাজনীতির গুরুত্বপূর্ণ ইস্যু যদি বলি, সেটা হচ্ছে বিএনপি, আপনার দল, তারা 5 আগস্টের পরে বড় কোনো শোডাউন ঢাকায় করেনি অর্থাৎ যে এই সরকারকে তারা সহযোগিতা করছে, সময় দিচ্ছে। বা সরকারের আরেক সহযোগী সংগঠন যাকে বলা হয় জামাতে ইসলাম, তারা ঢাকায় শোডাউন করেছে, বড় শোডাউন। তারা বলেছে 10 লাখ 15 লাখ মানুষের সমাগম, তাদের সবাইকেই ঢাকায় এনেছে। এইটার আসলে মাঝে যাকি, কেন তারা এত বড় শোডাউনটা এই সময় করতে গেল, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তারা সোহরাওয়ার্দী উদ্যানে করেছে। আমি এই ইস্যুতে একসঙ্গে দুটো প্রশ্ন বের করি। সোহরাওয়ার্দী উদ্যানকে নিয়ে কথা উঠেছে, ছাত্র ইউনিয়ন স্টেটমেন্ট দিয়েছে যে এটা স্বাধীনতার ইতিহাসকে কলঙ্কিত করে, কারণ জামাতে ইসলামী স্বাধীনতা বিরোধী সংগঠন। এবং সেই আয়োজনটা করতে গিয়ে জামাতের আমিরকে দেখা গেল তিনি একাধিকবার অসুস্থ হয়ে গেলেন, মঞ্চে লুটিয়ে পড়লেন। সব মিলিয়ে নানান জায়গায় নানান প্রশ্ন। আমি ওভারঅল আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে এত বড় সমাবেশ জামাত কেন করলো, এটা সোহরাওয়ার্দীতেই কেন করতে হলো, এবং জামাতের আমিরের অসুস্থতার মধ্যে দিয়ে ওভারঅল আমরা কি মেসেজ পেলাম? আমি আপনাকে কি বলবো, আজকে আর ধন্যবাদ দিতে পারবো না, মনের অবস্থাটা এইরকম না। এই শিশুদের সেই বেহেশতি চেহারাগুলো, নিষ্পাপ চেহারাগুলো আমার সামনে ভেসে আসছে। আমি আর কি বলবো আপনাকে। হ্যাঁ,
এই গত 5ই আগস্টের পর থেকে বিএনপির কিছু ত্রুটি বিচ্যুতি নাই আমি তা বলবো না, যদি এটা আমার দল, কিন্তু বিএনপি কিন্তু এমন কোনো কাজ করে নাই যে কাজটা মানুষ মনে করতে পারে যে বড় দল হিসেবে বিএনপি দায়িত্বহীন কাজ করছে। বরং বিএনপি বারবার চেষ্টা করছে তার সমস্ত সমস্ত তার কি বলবো চেতনার স্তরের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে চেষ্টা করছে যে দেশটা যাতে কোনো কারণেই আরো খারাপের দিকে চলে না যায়, এই দেশটা যাতে পৃথিবীর কাছে একটা ফেইল স্টেট হিসাবে পরিগণিত না হয়। তারা বারবার বলছে, আমাদের নেত্রী, আমাদের নেতা, আমাদের দল বারবার বলছে ইউনূস সাহেব আপনি দ্রুত একটা ইলেকশন দেন। সেই ইলেকশনটা উনি আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছিলেন ডিসেম্বরের মধ্যে হবে। ঠিক আছে, ইউনূস সাহেব সেখানে ওনার সঙ্গে কথা বললেন, দেখা করলেন লন্ডনে, জুন মাসের 11 তারিখ ঠিক হলো ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ইলেকশন হবে। এখন তারেক সাহেব আমি দেখলাম জনাব তারেক রহমান নিজেই কালকে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে জিজ্ঞাসা করছে ইলেকশনের ব্যাপারে ষড়যন্ত্র কেন শুরু হয়েছে এবং ইলেকশন কি হবে। উনি নিজে, আমি বলবো নিজেই প্রশ্নবোধক চিহ্নটা দিয়ে দিয়েছে ইলেকশন হয়তো বা হবে না, চক্রান্তের মধ্যে পড়েছে। এই যে একটা সরকারের, এই যে আমি বলবো গ্রাম্য চালাকি, একটা সরকারের বাটপারি, একটা সরকারের কি বলবো ওয়াদা খেলাপকারী হিসাবে পরিচিত হওয়ার যে লক্ষণ আমরা দেখছি বা যে কর্মকাণ্ড আমরা দেখছি, যেটা 10 মাস আগে আমি বুঝেছি, এটা অনেকেই পরে বুঝেছেন যে এই সরকার মানুষের জন্য আসেনি, এই সরকার এসেছে তাদের নিজেদের জন্য, দীর্ঘদিন ক্ষমতায় থেকে নিজেরা সুখ বুক বৃত্ত বিলাস বৈভব করার জন্য। এই সরকার এসেছে আন্তর্জাতিক চক্রান্তকে এই দেশে প্রতিষ্ঠিত করার জন্য, এবং সেটার লক্ষণ আমি বলবো না, সেটার কর্মকাণ্ড অলরেডি শুরু হয়েছে। এবং তারা যে অন্য কোনো ব্যাপারে তাদের কোনো ধরনের দায়িত্ববোধ নাই, এই কারণে তারা আন্তর্জাতিক চক্রান্তকারীদের ষড়যন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য অনেক নীরবে নিবৃত্তে এবং দ্রুত তারা কাজ করে যাচ্ছে। এবং তাদের মানসিকতায় আমার কাছে আজকে একজন বলতেছিল যে একজন রাজাকারের মেয়ে, স্বাধীনতা বিরোধী মেয়েকে এত গুরুত্ব দেওয়া হচ্ছে, কত কথা বলে যে মানুষ হাইকোর্টে গেলে আপনি চিন্তা করেন, সুপ্রিম কোর্টে যারা প্র্যাকটিস করে সেই সুপ্রিম কোর্টে এখন লয়ারের সংখ্যা হলো 15,000-এর উপর। সেই 15,000 লয়ার সবাই ডাবল গ্রাজুয়েট, ট্রিপল গ্রাজুয়েট, কেউ ডক্টরেট, কেউ ব্যারিস্টার, কেউ এরকম ধরনের সিনিয়র অ্যাডভোকেট। সেই অবস্থায় দাঁড়ায় সবাই কিন্তু বুঝে দেশে কি হচ্ছে। এখানে বিএনপির ব্যাপারটা সবাই মনে করে বিএনপি একটা দায়িত্বশীল ভূমিকা এখন পর্যন্ত পালন করে যাচ্ছে, কিন্তু বিএনপির দায়িত্বশীল ভূমিকাটাকে অনেকে মনে করতেছে তাদের সিদ্ধান্তহীনতা, অথবা অনেকে মনে করতেছে এটা বিএনপির একটা রাজনৈতিক দুর্বলতা। এই প্রশ্নগুলো কিন্তু বিএনপির সামনে আছে, কিন্তু বিএনপি যদি এইভাবে আরো বেশি দিন চালাইতে চায় এবং চলতে চায় এই সরকারের সাথে, বিএনপির ব্যাপারেও কিন্তু এদেশের মানুষ প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিতে পারে। আর এই যেটা বলছেন যে ওই যে জামাত হইল মানে বামনের চাঁদ ধরার মতো একটা অভিলাষ ডাকছে, বাউনের চাঁদ ধরার মতো। জামাতের যে সমাবেশটা হয়েছে, এই সমাবেশের প্রায় সমান এবং বড়। আমার কাছে অনেকে বলছে, আমি সেদিন ঢাকায় ছিলাম না, আমি সেদিন ইটনায় সমাবেশ করেছি, কৃষক সমাবেশ, আমি সেদিন ঢাকায় ছিলাম না 19 তারিখে। জামাত যে সমাবেশটা করেছে, অনেকে বলেছে যে এইটাতে চরমোনায় যে সমাবেশটা, এটাও প্রায় সমান। এরা তো সবে মিলে এখন এক এবং একাকার, পরস্পরের প্রতি তারা তাদের কর্মী বা তাদের সমর্থকদেরকে সাপ্লাই করে। কাজেই এইটা বোঝা গেল যে ওই যে জামাত শিবির বা স্বাধীনতা বিরোধীদের যে সমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানে যেটা করছে, জামাতের যে সর্বোচ্চ সমাবেশ যেটা 100, আমি বলছিলাম 100 কোটি। আমার চিন্তাকে হার মানে আরো কয়েকটা পত্রিকায় লেখছে 120 কোটি টাকা খরচ করে, যেটা আমার মনে হয় না দুনিয়াতে ইতিহাসে এটা উদাহরণ আছে যে 120 কোটি টাকা খরচ করে
রেল গাড়ি সমস্ত কিছু বাস টাস সবকিছু ভাড়া করে এই দেশে এনে আমি যদি ধরেও নেই তাদের কথায়, এটা সত্য নয় যে এখানে 10 লাখ লোক আসছে। দিস ইজ নট এ ফ্যাক্ট। যা হোক, কথায় কথা যদি ধরেও নেই 10 লাখ লোক আসছে, 18 কোটি মানুষের মধ্যে অথবা 12 কোটি ভোটারের মধ্যে 10 লাখ লোক কিন্তু 1%-এরও আরো অনেক নিচে। সেই মানুষ তারা কিন্তু সবাই ভোটারও না। সেই মানুষ সবাই মিললে যদি হয়ে থাকে তাহলে এইটা খুব বিশ্বাস করার কারণে, এবং আমি নির্দিষ্টভাবে বলি আগামী ইলেকশনে জামাত আগে যে ভোট পাইতো অন্য ইলেকশনে, সর্বোচ্চ ভোট যে ইলেকশনে পাইছিল তার চেয়ে ভোট কম হওয়ার সম্ভাবনা আছে। যতই বড় বড় কথা বলুক আমিরে জামাত, উনি এইরকম, উনি ওলিয়ে কামেল, উনি সেই রকম, হ্যাঁ, এবং এটা দেখা গেছে তাদের বক্তব্য বক্তৃতায় সবারই গলা আটকে গেছে। এমনকি চরমুনার মিটিং এ যে সুস্পষ্ট ভাষায় বক্তব্য রাখছেন সেই বক্তব্য কিন্তু কারো গলা দিয়ে আসে নাই। কারণটা কি জানেন? কারণটা হলো এটা হলো সোহরাওয়ার্দী উদ্যান। সোহরাওয়ার্দী উদ্যানটা কি জানেন কেন? আমি আজকে কালকে পরশুদিন সুপ্রিম কোর্টে গেছি, সবাই আমার রুমে আসে, অনেকে আমাকে আবার ডেকে একটু চাও খাওয়ায়। সেই সিনিয়র অ্যাডভোকেটরা আমাকে বলছে যে সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের মনে ইতিহাস জাগ্রত হচ্ছে। জামাত ইসলামের সিনিয়র নেতাদের মনে ইতিহাস জাগ্রত হচ্ছে। কি ইতিহাস? আর এইটা তো সোহরাওয়ার্দী উদ্যান। এই সোহরাওয়ার্দী উদ্যানই তো বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক। এই সোহরাওয়ার্দী উদ্যানই তো স্বাধীনতার উষার লগ্নের সূর্যোদয় হয়েছিল সোহরাওয়ার্দী উদ্যান থেকে। এই যে জামাতের আমির সাহেব, অনেকে বলে, আমি বলি না কিন্তু অনেকে বলে, অনেক প্রায় বেশিরভাগ অ্যাডভোকেটরা বলে যে উনি যে অসুস্থ হয়ে গেলেন বা সেন্সলেস হয়ে গেলেন কেন? 2 বার সেন্সলেস হয়েছেন। প্রথমবার সেন্সলেস হয়েছেন বক্তৃতা উঠে, উনি বক্তৃতায় উঠতে ওনার সামনে দাড়ির টুপি যত না ভাসছে, 7ই মার্চের যে লাখ লাখ মানুষ তাদের চেহারাটা ওনার সামনে বাইসে উঠে। সেই 7ই মার্চের বক্তৃতা প্রত্যেক ঘরে ঘরে দুর্গ করেছিল, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রু, ওইটা তার মনে হঠাৎ করে ধাক্কা দিছে। ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে উনি সেন্সলেস হয়ে গেছে। এটা আমি বলছি না, লয়াররা বলে, অনেকেই বলছে আমার কাছে। সেই সেন্সলেস হওয়ার পরে ওনাকে পানি টানি দিয়ে ওষুধ খাওয়ায় ভালো করার পরে আবার উনি বক্তৃতা দিতে উঠছে। উঠার পরে আবার তার সামনে 7ই মার্চের চিত্রটা চলে গিয়া আরেকটা চিত্র তার সামনে বাইসে উঠছে, যেটা খুব ভয়ঙ্কর চিত্র। সেই চিত্রটা কি? আরে দেখা যাচ্ছে 71-এর 16ই ডিসেম্বর এখানে আমির আব্দুল্লাহ খান নিয়াজি, জেনারেল নিয়াজি, জেনারেল রাও ফরমান আলী, মিঠা খান, এইখানে সমস্ত পাকিস্তানি জেনারেলরা 93,000 সৈনিক নিয়ে আত্মসমর্পণ করতেছে। এইখানে বাংলাদেশ এবং ভারতের মিত্র বাহিনী বসে আছে, জগজিৎ সিং অরোরা সহ, আমাদের সেই খন্দকার সহ, মেজর হায়দার, বীরুত্তম সহ সব বসে আছে। হাজার হাজার পাকিস্তানি হানাদার বাহিনী এখানে মাথা নিচু করে আত্মসমর্পণ করতেছে। তার সঙ্গে আবার নাম করতেছে তাদের যে সহযোগী আল বদর, রাজাকার, আল শামস ছিল, তারাও এখানে আত্মসমর্পণ করবে। এটা 16ই ডিসেম্বর বিকাল 5টা। সঙ্গে সঙ্গে এটা মনে হওয়ার সঙ্গে সঙ্গে তিনি আবার মূর্ছা গেলেন এবং সেন্সলেস হইলেন। এটা অনেকে মনে করে, কারণ সোহরাওয়ার্দী উদ্যানটা তো তাদের না, তাদের জন্য তো সোহরাওয়ার্দী উদ্যান না। সোহরাওয়ার্দী উদ্যান তো হলো স্বাধীনতাকামী মানুষের জন্য। সোহরাওয়ার্দী উদ্যান তো হলো 71-এর জন্য। সোহরাওয়ার্দী উদ্যান তো হলো এই দেশের মানুষ যারা শত্রু ছিল তাদেরকে আত্মসমর্পণ করেছিল তার জন্য। সোহরাওয়ার্দী উদ্যান তো হলো এই দেশের হাজার বছরের বাঙালির সেই যে মুক্তিযুদ্ধের ইতিহাস, সেই ইতিহাসকে সংরক্ষণ করার জন্য। এটা তো আলবদর, রাজাকার অথবা জামাত অথবা স্বাধীনতা বিরোধী শক্তির অধস্তন পুরুষদের মিটিং করার জন্য তো সোহরাওয়ার্দী উদ্যান নয়। এখন কি করা যাবে? এদেশের স্বাধীনতাকামী মানুষদের কপাল খারাপ, 18 কোটি মানুষের কপাল কাটা খারাপ। চক্রান্তের মাধ্যমে সুযোগের সময়ে তারা এখন সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে রাজাকাররা মিটিং করে। এই কারণে তারা সেন্সলেস হয়ে যায় এবং একদিন আসবে সেই সোহরাওয়ার্দী উদ্যানেই তারা আবার আত্মসমর্পণ করবে। এটা হলো আমার ধারণা। এই মিটিং তারা যে করছে, আরেকদিন দেখলাম তারা শাহবাগে গিয়া উপস্থিত হয়েছে, যেখান থেকে উচ্চারণ হয়েছিল
গোলাম আজমের ফাঁসি চাই, অমুকের ফাঁসি চাই, কাদের মোল্লার ফাঁসি চাই, ওইটাও তারা দখল করে, কিন্তু কোনোটাই দখল করতে পারবে না। যাই করে এটা তাদের জন্য সাময়িক হবে। আমি তাদেরকে বলবো সাবধান, সোহরাওয়ার্দী উদ্যান এবং শাহবাগ দখল করার চেষ্টা করবেন না। এটা যতই আপনি দখল করেন, এটা কিন্তু একদিন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির কাছে এটা আসবেই, আসতেই হবে। কাজে সোহরাওয়ার্দী উদ্যানে তারা যে গেছে এটা তাদের উদ্যত্ত, এবং সোহরাওয়ার্দী উদ্যানে তারা গিয়ে মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করতে চায়, অপমান করতে চায়। আমরা একদিন এটার জবাব দিব। আমরা মুক্তিযোদ্ধারাও গিয়ে একদিন জাগো ৭১ বলে আমরা কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে বসবো, এটা কথাটা বলে দিলাম। জাগো ৭১ বলে মুক্তিযোদ্ধারা কিন্তু একদিন গিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে বসবে। তখন রাজাকাররা এই দেশে বুঝতে পারবে কত ধানে কত চাল। অনেক অনেক ধন্যবাদ। আমি আরেকটা প্রসঙ্গ দিয়ে আজ শেষ করতে চাই। এই প্রসঙ্গের সাথে নিশ্চয়ই বেশ কিছু জিনিস চলে আসবে। এটা হলো এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, এই সময় সবচেয়ে আলোচিত পার্টি, এবং গত এক সপ্তাহের রাজনীতিতে জামাত এবং এনসিপির কর্মকাণ্ডই বরঞ্চ মানে বিভিন্ন আলোচনার সমালোচনার জন্ম দিয়েছে। গোপালগঞ্জে এনসিপি গেল, তারা সেখানে বিভিন্ন বক্তব্য দেওয়ার কারণে পরিস্থিতি যেরকম হলো, তারপর তার চেয়ে আলোচিত হলো সাজোয়া জানে করে তাদেরকে ওখান থেকে উদ্ধার করতে হলো। সরকার একটু সময়ের জন্য হলো পরে সিদ্ধান্ত প্রত্যাহার করেছে, তারা মানুষের কাছে সাহায্য চেয়েছে উত্তরায় বিমান দুর্ঘটনার জন্য, তহবিল গঠনের জন্য। কিন্তু এই কথা উঠছে যে এনসিপি পার ডে প্রোগ্রামে কোটি কোটি টাকা সরকারের খরচ হয়। এই যে সাজোয়া জান সাপোর্ট, সেনা বাহিনীর সাপোর্ট, এবং এইটা রেয়ার পৃথিবীতে। তারা কক্সবাজারে গিয়ে বিএনপির সঙ্গে তাদের হলো, বিএনপির দায়িত্বশীল একজন নেতাকে নিয়ে তারা যেভাবে বক্তৃতা দিল। এখন এই বিষয়টায় আপনার কাছ থেকে আমরা ওই অর্থে তেমন কিছু জানার সুযোগ হয়নি গত এক সপ্তাহে। আপনি ওভারঅল আপনার দল বিএনপিও কিন্তু শুরু থেকেই বলে আসছে কিংস পার্টি হচ্ছে, পক্ষপাতিত্বের কথা বলা হয়েছে, তাদের দুজন উপদেষ্টাকে পদ থেকে কথা বলা হয়েছে। এই গত এক সপ্তাহে যা ঘটলো, আপনার কাছে কি মনে হয় দেশ কোন দিকে যাচ্ছে, কোন ধরনের পরিস্থিতি, আলামত এগুলো বা লক্ষণ এগুলো, এই দুটি ঘটনা মূলত যদি আমরা সামনে আনি। এই যে পার্টিটা এনসিপি, আমি প্রথম থেকেই বলছি এই ছেলেদের সম্পর্কে আমি সমালোচনা করতাম না। আস্তে আস্তে কিছু কিছু সত্য কথা বলতে চাইছিলাম। আমি ভাবছিলাম এই ছেলেগুলা মানুষ হবে, বড় মাপের মানুষ হবে, দেশ পরিচালনার জন্য নিজেদেরকে যোগ্য করবে। কিন্তু পরবর্তী সময়ে দেখা গেল যে না, এরা এই প্রকৃতির সন্তান না। এরা হলো জামাতের ঘর থেকে সৃষ্টি হয়েছে। জামাত এদেরকে দীর্ঘদিন ট্রেনিং দিয়া এই দেশে স্বাধীনতা বিরোধী কর্মকাণ্ড পরিচালনার জন্য এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ধ্বংস করার জন্য এদেরকে সৃষ্টি করছিল। তারা আবার মুনাফিকির মাধ্যমে স্লোগান দিয়ে একটা 5ই আগস্ট ঘটাইছে। সেই 5ই আগস্টটা প্লাস মাইনাস আছে। সেই প্লাস মাইনাসের কথাটা আমি আরেকদিন আলোচনা করব। 5ই আগস্ট একটা ভালো দিক হইলো যে এখানে 15 বছর 3টা ইলেকশন যে সরকার দেয় নাই, সেই সরকার চলে গেছে, কারণ মানুষ মনে করতেছিল একটা গণতান্ত্রিক পরিবেশ আসবে। আর তারা 5ই আগস্ট করছিল, তারা যে কারণে করছে বলে এটা তো পরবর্তী সময় গত 1 বছর যাবৎ বুঝে যাচ্ছে। কাজে তারাও কালো শক্তি, এবং তারাও এই ছেলেগুলাও অন্ধকারের শক্তি, এবং এই ছেলেগুলার যোগ্যতা এই পর্যায়ে। কারণ দেখলাম একটা ছেলে আরেকটা ছেলেকে বলতেছে গতকালকে, এই তুই ইলেকশন করলে তো মেম্বার হইতে পারবি না। তারা দুইজনেই কিন্তু সমন্বয় এবং উপরের স্তরের সমন্বয়, এবং এদের পিছনে এই সরকার আর্মিকে দিয়া ট্যাঙ্ক পর্যন্ত, খালি ট্যাঙ্ক না, কুত্তা বাহিনী দিছে। কালকে দেখলাম চট্টগ্রামের মাঠে কুকুর, যেটা প্রধানমন্ত্রীকেও সাধারণত দেওয়া হয় না। এইসব করে আমি বুঝতেছি না আমাদের দেশের সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনী এই কাজটা কেন করতেছো বাবারা তোমরা? এই কাজটা করে কেন প্রমাণ করতেছো যে একটা নষ্ট একটা রাজনৈতিক দল? আপনি বলছেন এটা আলোচিত রাজনৈতিক দল না, এটা আলোচিত রাজনৈতিক না, একেবারে কম বললে বলা যায় এইটা একটা সমালোচিত রাজনৈতিক দল। আমি মানুষ অনেকে তাদেরকে বলে তাদের পরিচয় নাই, কি যাদের বাপের পরিচয় নাই তাদেরকে কি বলে মানুষ আমি জানি না। আমি জানি কিন্তু কথাটা আমি বলবো, মানুষ বলে। এরা কিসের দল করবে? এরা যা করতেছে দেখেন। এইখানে আপনি যে বলছেন যে আমাদের দলের কথা, আমাদের দল গোপালগঞ্জের ব্যাপারে বললো একরকম,
আবার কক্সবাজারের এদের ব্যাপারে আবার কাজ করলো আরেক রকম। গোপালগঞ্জে প্রথম যে স্টেটমেন্টটা করছে সেটা হলো আমাদের দলের মহাসচিব এদের পক্ষে করলো, এদের যে গণতান্ত্রিক রাইট আছে যা ইচ্ছা করার যা ইচ্ছা বলার, একটা স্টেটকে বললো এবং যারা মিছিল মিটিং করে বাধা দিচ্ছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার কথা বললো আমাদের মহাসচিব। এই কথার বাইরে তো আমি যাইতে পারবো না, কারণ আমি একটা দল করি, আমি একটা বাইন্ডিংস এর মধ্যে আছি। আবার সেই দলের এই নেতৃবৃন্দ বিরুদ্ধে যখন কক্সবাজারে গিয়ে কথা বললো এই দলের লোকেরা, তখন দেখলাম এই দলকে আবার আক্রমণ করা হয়েছে, এই দলকে মিটিং করতে দেওয়া হয় না, এই দল হয়েছে মিছিল করা হয়েছে, সব হয়েছে। জিনিসটা হইতেছে তোমার বেলায় লীলা খেলা, আমার বেলায় পাপ। একটা রাজনৈতিক বিএনপির মতো একটা দায়িত্বশীল রাজনৈতিক দলের ওই একই ঘটনায় দুই রকমের স্টেটমেন্ট করলে মানুষ কিন্তু ভুল বুঝতে পারে বলে আমার মনে হয়। আমি খুব ক্লিয়ার ভাবে বলতে চাই, গোপালগঞ্জের লোকজন যদি সেইখানে এই দলের উপরে এনসিপির উপরে অন্যায় করে থাকে, অগণতান্ত্রিক ব্যবহার করে থাকে, নিশ্চিতভাবে তাদের দোষ হয়েছে, তাদের বিচার হবে। কিন্তু গোপালগঞ্জে যে গুলি করে মানুষ মারা হলো, যেটাকে এখন গণহত্যা বলা হচ্ছে, যে গণহত্যা করে মানুষকে এমনি কবরে ঢুকিয়ে দেওয়া হলো, গরু বাছুরকে আমরা কুকুরকে যেমন ঢুকায় দেই, তার একটা পোস্টমর্টম রিপোর্ট করলাম না। আমি আজকে খুব ক্লিয়ার বলি, একটা ছেলে গোপালগঞ্জে মরছে না একটা ছেলে বগুড়াতে মরছে নাকি একটা ছেলে রংপুরে মরছে, এটা বড় কথা নয়। যে মরছে তার কিন্তু মা আছে, প্রত্যেক মায়ের চোখের জলের দাম কিন্তু একরকম। বগুড়ার মায়ের একরকম সন্তান মরলে কান্নার সুর, আর গোপালগঞ্জের মায়ের কান্নার সুর। বাবা তুমি কই গেলা, বাবা তুই কই গেলে রে, তার যে কান্নার সুর, মা যে কান্দে, দুই মায়ের কান্নার সুর একরকম। কাজে রাজনৈতিক নেতারা কথা বলতে খুব সঠিক করে বলবেন আল্লাহর হস্তে। রাজনৈতিক নেতারা তো একটা কথা বলবেন যে যত অন্যায় করে গুলি করে হত্যা করা আমরা এটা সাপোর্ট করি না, এই কথাটা বলা দরকার। কিন্তু আমারে গুলি করে মারলে এইটার কোনো বিচার নাই, এটার কোনো শোক নাই, এটার কোনো সমবেদনা নাই। এটা আরেকজনের মারলে না সাংঘাতিক ধরনের, এটা না। গুলি করে যাদের তাদের ব্যাপারে শোক করতেই হবে, অন্যায় হইতে পারে কিন্তু গুলি। এখন দেখলাম আবার লাশ তুলতেছে কবর থেকে, এইটারে বলে ঠেলার নাম বাবাজি, এইটাকে বলে ঠেলার নাম বাবাজি। একটা জায়গাতে দেখলাম একটা থানার সমস্ত মেয়েরা ঘর থেকে বাইরে আইছে, আইসা বলতেছে আমাদের পুরুষরা কেউ বাড়িতে নাই। এই ধরনের ঘটনা পাকিস্তান আমলেও ছিল না। এরা বক্তৃতা করে বলতেছে একটা পুরুষ বাড়িতে নাই, সব পুরুষ পলাইছে। এই যে এই দলটাকে প্রতিষ্ঠিত করার জন্য ইউনূস সাহেব, আমি বলবো জনাব মোহাম্মদ ইউনূস, আপনি দেশের সর্বনাশ করার জন্য আসছেন কিনা নিজে চিন্তা করবেন। এইসব ছেলে পেলেরা মেম্বার হইতে পারবে না ইলেকশনে। এরা হইল চরিত্রহীন, এরা হইল লুণ্ঠনকারী। 1 টাকা ছিল না 1000 কোটি টাকার মালিক হইতে চায়, অলরেডি মালিক হয়ে যাচ্ছে। রিক্সা চড়তে পারতো না, এরা 4 কোটি টাকার গাড়ি চড়ে। বাড়িতে গেলে বাসে যাইতে পারতো না, এরা বিমানে যায় বা হেলিকপ্টারে যায়। বাড়িতে গেলে রিক্সা দিয়ে তাদেরকে একটা মানুষ দাঁড়াইতো না, এখন 165টা গাড়ি তাদেরকে রিসিভ করতে হয়। এইসব ছেলে পেলেদের দল করাইবেন? এইসব ছেলে পেলেদের আমার দেশের মানুষ গিয়া দেখি চট্টগ্রামের লালদী ময়দানে গিয়ে বক্তৃতা করে আসো, ওই সিলেটের মাদ্রাসা ময়দানে, কুমিল্লার টাউন হল ময়দানে যাও, ময়মনসিংহ সার্কিট হাউস ময়দানে যাও, কিশোরগঞ্জের স্টেডিয়ামে যাও, বাপের বেটার মতো একা একা যাও। ও মা, গাড়ি লইয়া, ঘোড়া লইয়া, তারপরে ট্যাঙ্ক লইয়া, তারপরে বিমান বাহিনী, নৌবাহিনী লইয়া। আহা রে, একটা দেশ তাদের পিছনে কোটি কোটি টাকা খরচ করিয়া এই দেশটাকে জাহান্নামে পাঠাচ্ছেন সরকার। এটা বন্ধ করেন, তা না হলে কিন্তু পরিণতি ভালো হবে না বলে আমি মনে করি। জি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, এবং অনেকগুলো ইস্যুতে এটার একমাত্র সমাধান, এখনো সময় আছে ইউনূস সাহেব, দ্রুত ইলেকশন দেন, ফেব্রুয়ারি না ডিসেম্বরের মধ্যে দেন, 3 মাসের মধ্যে নাইলে যান।
আমি আজকে বললাম ইনু সাহেবরা যান, আপনাদের দরকার নাই, তত্ত্বাবধায়ক সরকারের আইন হয়েছে, এটা আসুক, 120 দিনের মধ্যে ইলেকশন হবে। এটা হলো কথা। আর যারা চক্রান্তকারী, ইলেকশন করলে যারা জামানত, একজনের জামানত থাকবে না বাংলাদেশে, এরা বলবে ভোট গণনা দিবা, আমার 3% হলে 3 দিন আমাকে পাওয়ার দেখাইতে দিবা, আমাকে 7% হলে 7 দিন আমাকে বেড়াগিরি করতে দিবা। ওইসব চরিত্রহীন পলিটিশিয়ান, পলিটিক্যাল পার্টিস, এইসব দুর্বৃত্ত ধরনের কথা, এইগুলাতে দেশ, ওই স্থানীয় সরকার আগে দেও, ওই কি পিআর দেও, ওইগুলা কইয়া এই দেশটাকে আর জাহান্নামের দিকে যাতে না নিতে পারে, সেই কারণে ইউনূস সরকার চলে যাক, নতুন সরকার এসে ইলেকশন দেখ, জাতীয় সংসদ। এটা হলো আমার কথা, এটাই আমার শেষ কথা। আর এই সন্তানদের জন্য আমি মনে করি আর যাতে এই দেশে এই ধরনের ঘটনা না ঘটে, আল্লাহ ওদেরকে তুমি তো ব্যস্তবাসী করবা, এরা তো নিষ্পাপ। আর এদের মা বাবা যারা আছে, তাদের চোখের জলের ভাষা আমার বুঝার ক্ষমতা নাই, তাদের চোখের জলের উত্তর দেওয়ার ক্ষমতা আমার নাই, সান্ত্বনা দেওয়ার ক্ষমতা। কারণ পিতার কাঁধে সন্তানের লাশের কোনো সান্ত্বনা এই পৃথিবীতে কেউ দিতে পারবে না। মায়ের সামনে সন্তানের লাশের সান্ত্বনা এই পৃথিবীতে কেউ দিতে পারবে না, আমিও পারবো না। আমি শুধু দোয়া করবো আপনারা আল্লাহ আপনাদেরকে রহমত করুন। অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আমাদের দর্শকদের পক্ষ থেকে। অনেকগুলো ইস্যুতে আপনি একজন জীবন্ত সিংবন্দী আমাদের রাজনীতির, আপনি যা দেখেছেন স্বাধীনতা বাংলাদেশের সৃষ্টি এবং আপনার রাজনীতি একই সমান্তরাল, সে জায়গায় নিশ্চয়ই আমাদের দর্শকরা অনেক কিছু জানতে পারলেন এবং অভিমত এবং ভবিষ্যতে কি হতে যাচ্ছে একটা ধারণা নিলেন। আবার আমাদের দর্শকদের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা, আপনাকে আবারও ধন্যবাদ।